আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আমাদের অর্থব্যবস্থা ও ইসলাম। বিশ্বব্যাপী অর্থনীতিতে ভূমিকা রেখে আসছে নারীরা, সেটি অনেক সময় অনেক ব্যাপকভাবে, অনেক ক্ষেত্রে ক্ষুদ্র পরিসরে। কিন্তু এই যে ভূমিকা রাখা, তা ইসলাম ঠিক কতটুকু সমর্থন করে, কিংবা কিভাবে সমর্থন করে, কিংবা ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে, সমস্ত বিষয় নিয়ে কথা হবে আজকে। আমাদের আজকের বিষয় অর্থনীতিতে নারীর ভূমিকা ও ইসলাম। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন শিক্ষাবিদ এবং লেখক ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন শিক্ষাবিদ ডক্টর সাবিনা শারমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকি। আজকে যে বিষয় আমরা তো শুরুতে জানিয়েছি, আমাদের অর্থনীতিতে নারীদের যে ভূমিকা এবং ইসলাম। একটু নাসিমা আপনার কাছে আসি। আপা, আমরা যদি একেবারে শুরুতে কোরআনুল কারীম থেকে শুরু করতে পারি, সূরা বাকারায় 186 নং আয়াতে আমরা পাচ্ছি আল্লাহ তাআলা আমাদেরকে সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, কোনো রকম নারী পুরুষকে অ্যাড্রেস করেননি। সেই জায়গা থেকে আমরা কি বলতে পারি যে নারীকে আল্লাহ তাআলা কাজের জন্য অনুমোদন দিয়েছেন? সুন্দর প্রশ্ন। ইসলামী যে পণ্ডিতগণ আছেন, ইসলামিক স্কলার, ওনারা বলেছেন কোরআন এবং হাদিসে নারীদের কাজ করার ব্যাপারে কোনো রকম নিষেধাজ্ঞা দেয়া হয়নি। নাবাচক কিছু নেই। নাবাচক কিছু নেই অর্থ হলো সে আসলে প্রয়োজন হলে অবশ্যই কাজ করতে পারবে। এবং এই কাজ করাটা কেন জরুরি, এটা আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে মদিনায় যে উনি একটি রাষ্ট্র তৈরি করেছিলেন, সেই রাষ্ট্রেও কিন্তু মহিলারা কাজ করতেন। এমনকি মক্কি জীবনেও আমরা দেখেছি খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেরই ব্যবসা ছিল, এবং এটা বিশাল ব্যবসা, যেটা মাল্টি, মানে কি বলবো, এটা মানে কয়েকটি দেশে ছড়িয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে, হ্যাঁ, মাল্টি ন্যাশনাল যেটাকে বলে। তো এরকম একটি ব্যবসার প্রতিষ্ঠানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জড়িত ছিলেন তার বিয়ের পূর্বে। তো আমরা দেখতে পাই যে কাজ করেছেন, এরকম আরও উদাহরণ আনবো। তবে আমাদের প্রথম একটি বুঝতে হবে যে নারীরা কেন কাজ করবে, মানে দরকারটা কি, অর্থনীতি বা কি বুঝলাম আমরা। তো বলা হচ্ছে যে সমাজবিদরা বলছেন যে অর্থনীতিকে আরও সচল রাখতে নারীদের অংশগ্রহণটা জরুরি। যেমন একটি সমাজে নারীও আছে, পুরুষও আছে। এখন পুরুষরা কাজ করছে দক্ষতা যোগ্যতা নিয়ে, আবার নারীদের দক্ষতা যোগ্যতা আছে কিন্তু তারা কাজ করছে না, তাহলে কিন্তু হলো না, সমাজটা এগুতে পারবে না। একটি যেমন গাড়ির মতো, যেমন 4টি চাকার, তার দুটো চলছে আর দুটো চলছে না। আমি কি একটা ছোট প্রশ্ন করতে পারি আপা? সেটা হচ্ছে, নারী তো ঘরে কাজ করছে, সমাজকে চলমান রাখার জন্য কিন্তু নারী ঘরে প্রায় 24 আওয়ার্স তাকে কিন্তু ডিউটি দিতে হয়। সেক্ষেত্রে অর্থনীতিতে নারীর কাজ কি একটু বাড়তি চাপ হয়ে যায় না? বাড়তি চাপ হলেও সেটা কথা হলো যে তার পরিস্থিতি বুঝে সে কাজ করবে। আচ্ছা, এমনও তো হতে পারে যেমন সে যদি ধনী হয় নারীটি, তাহলে কিন্তু সে কিছু কর্মচারী রেখে তার ব্যবসাকে, প্রতিষ্ঠানকে সে চালিয়ে নিতে পারবে, অর্থাৎ সমাজের কল্যাণের জন্য। সমাজের কল্যাণের জন্য। কেননা আমরা একটু বুঝে নেই এটা, যে প্রথমত বলা হচ্ছে যদি নারীরা অংশগ্রহণ করে তাহলে কি হচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধিত হয়, অর্থাৎ কাজের সুযোগ তৈরি হবে, প্রোডাক্টিভিটি তৈরি হবে মানুষের মধ্যে, আরও কি হায়ার জিডিপি হবে, এটা একটা দেশকে আরও সামনে এগিয়ে নেবে। দ্বিতীয়ত হলো মানুষের যে দারিদ্র রয়েছে সমাজে, দারিদ্রতাটা কমিয়ে আনবে, এবং ইনকাম সরাসরি নারীরা যখন করে সেটা কিন্তু পরিবারেই দেয়। সে যখন সে কিছুটা হলেও পরিবারে দেয়, এবং এই পরিবারে দেওয়ার অর্থই হলো কিন্তু পরিবারের নিউট্রিশন থেকে শুরু করে শিক্ষা, তারপরে তার সেবা, স্বাস্থ্যসেবা ইত্যাদি সব কিছুতে যায়। তৃতীয় আরেকটি পয়েন্ট হলো যে মানবাধিকার ও লিঙ্গ বৈষম্য। মানবাধিকার প্রতিষ্ঠিত হয় এবং লিঙ্গ বৈষম্যটা কিন্তু কমে আসে নারীরা যখন কাজ করবে। এবং ফোর্থলি আমি বলবো যে সামাজিক বন্ধনটা দৃঢ় হয়, কেননা মেয়েরা দেখা যায় যখন কাজ করে তারা কিন্তু আশপাশে যারা অন্যান্য নারীরা এসছে তাদের সাথে একটি বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তো এটি একটি ব্যাপার, এবং এই জন্যই আমি বলবো কি মদিনার যুগে আমরা দেখেছি নারীরা অনেক কাজ করেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসমা বিনতে আবু বকর, তিনি তো কৃষিকাজের মতো কাজ করতেন, এবং তিনি এতে লজ্জিত হয়েছেন এটা জানা যায় না, কেননা উনি তখন পায়ে হেঁটেই কিছু করতে হতো, এবং অথচ উনি কত বড় একজন সাহাবীর কন্যা।
এবং চিকিৎসা শাস্ত্রে মেয়েরা কাজ করত, জানতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেও চিকিৎসা শাস্ত্র জানতেন। আমরা জানি যে উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি মার্কেট প্লেসে একজন নারীকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, পর্যবেক্ষক হিসেবে। হ্যাঁ, পর্যবেক্ষক হিসাবে। তিনি কিন্তু একজন নারী ছিলেন। তো সেই নারী, সেই যোগ্যতা এবং কাজ করার ক্ষমতা এবং পরিস্থিতি ছিল বলে উনি করেছেন। এবং অবশ্যই বাজার কন্ট্রোল করা মানে এটা কিন্তু খুব সহজ ব্যাপার না। সেখানে ভেজাল হচ্ছে কিনা, বেশি দাম দিচ্ছে কিনা, সেখানে কিন্তু দ্বন্দ্ব তৈরি হওয়ার সুযোগ থাকছে। হ্যাঁ, এবং এটা কঠিন। আমি বলবো, আমি যতই চিন্তা করি এটা কিন্তু অনেক কঠিন কাজ ছিল। কাজে এগুলো যদি আমরা সব কিছু নেই, ওইভাবে নারীরা এগিয়ে এসেছিল বলে সমাজ সামনের দিকে এগিয়ে গেছে। শুধু তাই নয়, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্যতম স্ত্রী জাইনাব, উনি হস্তশিল্প তৈরি করতেন এবং সেটা তৈরি করে যেটা কামাই করতেন সেখান থেকে সাদাকা করতেন। অর্থাৎ আমরা যেই দিক দিয়ে যাই না কেন, ইতিহাসে কিন্তু সেটার একটি স্বাক্ষর আছে, নমুনা রয়েছে। হ্যাঁ, অবশ্যই। কাজে আমরা কিন্তু বুঝতে পারি যে নারীরা যে কাজ করবে, অবশ্যই এমন কাজ করবে যেটা তার জন্য বিপজ্জনক নয়। তারপরে তার পোশাক শালীনভাবে পরতে পারে, এরকম ফ্রি মিক্সিং হয় না, এরকম জায়গায় সে কাজ করবে। এবং আমরা জানি যে মেয়েরা কৃষি খাতে যেমন কাজ করেছে, হস্তশিল্পে করবে, কুটির শিল্প, তারপরে উচ্চ শিক্ষিত যারা, তারা এমন পজিশনে যাবে যেখানে পুরুষরাও কাজ করছে কিন্তু বৈষম্যর সাথে। বলছিলেন বাজার তদারকির মতো একটি বিষয়। তারপরে নার্সিং, চিকিৎসক, শিক্ষক, এগুলো কিন্তু আমাদের প্রয়োজন এবং নারীও প্রয়োজন। পুরুষ যেমন আছে, নারীও চিকিৎসক প্রয়োজন। আপার এই কথা থেকে আমি একটু ডক্টর সাবিনার কাছে আসতে চাই। আপা যে বলছেন আল্লাহ তাআলা আমাদেরকে অনুমোদন দিয়েছেন, কিন্তু এই যে প্রয়োজনীয়তাটা একটা বড় ব্যাপার। অর্থাৎ আমি মনে করছি, আমার আপা আরেকটি বিষয় বলেছেন, সেটা হচ্ছে আমাদের পরিবারে অনেক সময় হয়তো প্রয়োজন নেই, আমরা আবার ভাবছি আমাদেরকে দায়িত্ব তো দেওয়া হয়নি। ঠিক এই জায়গাগুলোতে এসে আমরা যখন একজন নারীকে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু খুঁজছি কাকে? একজন নারী চিকিৎসক। আমার নারী কন্যা সন্তানকে যখন আমরা শিক্ষাতে দিচ্ছি, আমরা খুঁজছি নারী শিক্ষক। এই জায়গাগুলোতে কিন্তু নারীর একটা চাহিদা সবসময় আছে। এখন আপনি কি বলবেন, তো নারী তাহলে আমরা কিভাবে করে কাজে সম্পৃক্ত হতে পারি? আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই, দুজনের কথা রেশেই আমার কথাটা এখন আমি বলবো। তো আমি যে জায়গা থেকে বলতে চাচ্ছি, আমি যেহেতু সমাজ বিজ্ঞানের শিক্ষক, ছাত্রী যাই বলি না কেন, আমি একটু সোশ্যাল আসপেক্টে কথাগুলো একটু বলতে চাচ্ছি। আমরা যদি নারীর কাজকে দেখি এবং কিছু কাজের নাম আসছে যে এই জায়গাগুলোতে নারীকে চাওয়া হয়, যেমন আপনার সেবিকা, চিকিৎসা, এই জায়গাগুলোতে নারী কর্মী, নারী ডাক্তার, নারী শিক্ষক, মানে এগুলো আসলে জেন্ডার বেসড ইয়েটা হওয়ার কথা ছিল না, কথা না যে এর সাথে নারী শব্দটা যুক্ত থাকবে, কিন্তু সোশ্যাল কনটেক্সটে কিন্তু এই বিষয়গুলো চলে আসে। এখন কোন কাজ কে করবে, কার কাছে কে যাবে, এই বিষয়টা কিন্তু অনেকটাই সমাজ নির্ধারিত। আমরা যে কথাটা বলি সোশ্যাল কনস্ট্রাকশন অফ ওয়ার্ক, যেখানে সোসাইটি অনেকটাই ঠিক করে দেয় যে কে কোন ধরনের কাজের সাথে সম্পৃক্ত হবে। তো নারীর ক্ষেত্রে যেটা দেখা যায় যে নারীর তো কিছু ফিজিক্যাল কনস্ট্রাকশন আছে যেটা আল্লাহ নির্ধারিত, সৃষ্টিকর্তা নির্ধারিত, সেটার জন্য দেখা যায় যে অনেক কাজের সাথে নারী সম্পৃক্ত হতে পারে না। তার যদি সে মন থেকে চায়ও, কিন্তু তার সেই ফিজিক্যাল কন্ডিশন তাকে পারমিট করবে না। আবার দেখা যাচ্ছে যে অনেক জায়গায় ফিজিক্যাল কন্ডিশন পারমিট করবে, কিন্তু সোসাইটি আবার তাকে সেখানে দেখতে চায় না। আমরা যদি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করি, আমাদের কিছু কিছু কাজে আমাদের সোসাইটি, আমাদের কালচার ওই জায়গাগুলোতে নারীদের দেখতে চায়, নারীদের এক্সপেক্ট করে, যেমন নার্সিং সেবা। আমরা একদম আমাদের যদি ট্র্যাডিশনাল সোসাইটি থেকে এখন পর্যন্ত দেখি, আমরা মনে করি যে সেবার কাজটা নারীদের দ্বারাই ভালো হবে, তাদের দ্বারাই সবচেয়ে উত্তম যে আউটপুট সেটা পাওয়া যাবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে নার্সিং পেশা যখন চিন্তা করা হয়, তখন মনে করে যে এই পেশাটা নারীর জন্য হলে ভালো হয়। আবার যখন আমার যদি একটা ছেলে একটা মেয়ে থাকে, আমরা চিন্তা করি ছেলেটা হবে ইঞ্জিনিয়ার, মেয়েটা হবে ডক্টর। মানে আমাদের সোশ্যাল কনস্ট্রাকশন কিন্তু ওইভাবেই একটা সেটআপ আমাদের চিন্তা করতে শিখিয়ে দিয়েছে যে আমার মেয়েটা যদি ডাক্তার হয় খুব ভালো হবে। আবার শুধু এটা আমি চিন্তা করছি আমার মেয়ে ডাক্তার হবে, আবার যারা সেবা নিতে চায় সেই ক্ষেত্রে
তারাও বিশেষ করে আমরা যদি বাংলাদেশের বা সারা বিশ্বের প্রেক্ষাপটেও আমরা সবসময় বলি যে অর্ধেক পুরুষ অর্ধেক নারী, লাইক 50-50, তা সেখানে যদি পেশেন্টের ক্ষেত্রেও করি প্রায় 50% পেশেন্ট হবে ফিমেল। তো আমরা অনেক ক্ষেত্রেই ভাবি যে আমার বায়োলজিক্যাল কারণেও কিন্তু নারীকেই সবচেয়ে বেশি ডাক্তারের কাছে যেতে হচ্ছে। হ্যাঁ, তখন আমি একজন ফিমেল ডক্টরই খুঁজবো, অথবা আমি যদি সাধারণ না হয়ে একজন ইসলামিক স্কলার হয় বা যারা ইসলাম প্র্যাকটিস করে, যারা চর্চা করছে তারাও কিন্তু মনে করবে যে তার পরিবারের যদি কোনো নারী সদস্য অসুস্থ হয় তখন কিন্তু সে একজন নারী ডক্টর এর কাছেই যাবে। সে মানে জেনারেল ফিজিক্স, শুধু ডক্টর কেন আপা, আমরা শিক্ষা খাতকেও বলতে পারি যে নারী, আমরা কিন্তু ছোট ছেলে শিশুর জন্য অনেক সময় নারী শিক্ষক খুঁজি, তাই না? ধৈর্য বেশি থাকে, ধৈর্য বেশি থাকে নারীদের। আবার মেয়ে যদি একটু বড় হয় তখন তো তার যদি প্রাইভেট টিউশন খুঁজি তখনও বলে একটা মেয়ে হলে ভালো হয়। স্কুলগুলোতেও কিন্তু আমরা চেষ্টা করি নারী। তা এই জায়গাগুলো আসলে আমাদের সোসাইটির এক্সপেকটেশন এবং নারীর পারফরমেন্স লেভেলটাও এখানে কাজ করবে। আমি মানে কারণ নারী এই জায়গাগুলোতে পারফর্ম ভালো করে, তো সেই ক্ষেত্রে তার পারফরমেন্সের বিষয়টাও তাকে কিন্তু এই কাজগুলোতে তাকে এনগেজ হতে বা সোসাইটির চাহিদাটা তৈরি করেছে নারীর আগ্রহের কারণে কাজ করছে। একটু আমি বলি, এখানে যেমন আজকাল বেশ পাওয়া যায় মেয়েদের জন্য আরবি পড়াতে আসে, আরবি, তারপর কোরআন শরীফ পড়াতে এখন নারীদেরকেই পাওয়া যাচ্ছে। এটা ছোটবেলায় আমরা দেখি, এটা কিন্তু এখন খুব সুন্দর এটা হয়েছে সিস্টেমটা। কারণ একটি মেয়েকে আমরা ছেলে কোনো হুজুরের কাছে দেওয়ার চেয়ে আমরা একজন নারীর কাছে, এখন নারীরাও কিন্তু হাফেজা হচ্ছেন, সেই সুযোগটা তৈরি হয়েছে প্রচুর। না, হাফেজা হলেই তার পড়ান না, আবার যারা এই যে পড়ানোর মতো পড়ার প্রতি নারীতে যে আগ্রহ তৈরি হয়েছে সেটা, এবং ওনারাও টিউশনি করেন বাড়ি বাড়ি, তো এটা খুবই ভালো হয়েছে। অনেক সময় ছোট ছেলে বাচ্চাকেও দেখা যায় যে ওই নারী আরবি শিক্ষকের কাছে দিলে সে বেটার ফিল করছে, মানে বেটার ওয়েতে হ্যান্ডেলও করছে ইনশাল্লাহ। অর্থাৎ আপনারা বলতে চাচ্ছেন যে এই যে চাহিদাটা তৈরি হয়েছে মার্কেটে, সেটা আমার দায় দায়িত্বের ঊর্ধ্বে। দায় দায়িত্ব না থাকলেও নারী এই কাজগুলোতে খুব সহজে অংশগ্রহণ করতে পারবে। এটা এক ধরনের দায়িত্ব তো বটেই, কারণ সামাজিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব প্লাস ইসলামী দায়িত্ব। নারী বাচ্চা মেয়েকে শেখাচ্ছে এবং তার সেই দক্ষতাটা, খুব সুন্দর একটি পয়েন্ট বলেছেন কিন্তু আপা, সেটা হচ্ছে দায় দায়িত্ব। আমরা যেটা ভাবছি শুধু পরিবারের খরচের দায়িত্ব, কিন্তু আপনি বলতে চাচ্ছেন না, দায় দায়িত্ব সামাজিকভাবেও আছে, প্রতিবেশীর প্রতি আছে, সেই দায়িত্ব থেকেও নারী দায়িত্বটা গ্রহণ করতে পারে। ঠিক এই জায়গা থেকে যদি আপনার কাছে একটু আসি, আমাদের পরিবারে যখন সংকট তৈরি হবে, যখন পুরুষ থাকবে না, হতে পারে বাবা মারা গেছেন, হতে পারে ভাই এখন উপার্জন করতে পারছেন না, এমন পরিস্থিতিতে নারীর উপর যদি দায়িত্বটি আসে, তখন সে কি ধরনের কাজকে বাছাই করবে বা কেমন পরিবেশে সে কাজ করবে? কথা হলো কি, যখন এই ধরনের পরিবেশ হবে, সংকট যখন হবে, যেহেতু তার জন্য স্পেসিফিক কিছু মানে শর্ত ছাড়া, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি যে শালীন পোশাক পরে যাওয়া, তারপর তার জন্য কাজটি বিপজ্জনক নয়, সেখানে ফ্রি মিক্সিং নয়, কোনো রকম হয়রানির শিকার হবে না, এরকম যদি হয় সে তাহলে তার সম্মান বজিয়ে রেখে যে কোনো কাজে সে যেতে পারবে এই সংকটের মুহূর্তে। এখন সংকটটা কী ধরনের সংকট? পারিবারিক সংকট কিন্তু নানান রকম হতে পারে। একটি যেমন তুমি বললে যে হয়তো স্বামী মারা গেছে, বা সে পিতার কাছে ছিল, পিতা মারা গেছে, ভাই পারছে না, অথবা এমন হতে পারে স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, হ্যাঁ, কয়েকটি সন্তান তার ঘাড়ে, অথবা এমন হতে পারে যে স্বামী তাকে কোনো কারণে আর খোঁজই নিচ্ছে না, এটাও কিন্তু হয়, প্রবাসে গেছে আর খোঁজও নেয় না, টাকা পয়সা পাঠানো দূরে থাক, তখন কিন্তু সন্তানকে সে ফেলে দিতে পারে না। এরকম প্রচুর গৃহকর্মীদের সাথে আমি কথা বলেছি, আমি অনেককে পেয়েছি তারা স্বামী পরিত্যক্তা এবং বাচ্চাগুলো তাদেরকে দিয়ে চলে গেছে। তারা কিন্তু এইভাবে, যেহেতু তাদের পড়াশোনার কম বা পার্ট টাইম এরকম কয়েক ঘন্টার জন্য কারো না কারো বাসায় কাজ করে সে ফেরত যাচ্ছে, সে এটাকে বেটার মনে করছে, সারাদিন গার্মেন্টসে কাজ করাচ্ছে, কেননা সে তখন বাচ্চাদেরকে একটু যত্ন করতে পারে বা বাচ্চাদের সাথে তার একটা কানেকশন হয়। তো এই যে জিনিসগুলো আমাদের পরিবেশ পরিস্থিতি বুঝে সংকটকালে নারীরা কিন্তু খুবই ভালো ভূমিকা রাখে। এবং বলা হচ্ছে যে যারা জরিপ করেন তারা বলেন যে নারীদের হাতে যখন অর্থ আসবে, অর্থ নিয়ন্ত্রণ যদি তাদের হাতে থাকে, তারা কিন্তু সুন্দর করে সেটা ব্যয় করে, বন্টন হয় আসলে, মানে যেখানে যেখানে দরকার সেই জায়গাগুলোতেই কিন্তু খরচের খাতগুলো একেবারে নারীর হাতে থাকলে সে একেবারে
একেবারে ওইটারে বলবো যে সমন্বয় করে একটা সুষ্ঠু বন্টন কিন্তু নারীরা করে, এবং যেটুকু ইনকাম ওই সেটুকটার প্রপার ইউটিলাইজেশন হয় কিন্তু নারীর হাতে যদি অর্থটা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সেটাই দেখা যায়। হ্যাঁ, এই যে আমরা সমাজবিজ্ঞানীর কাছেই শুনলাম, মানে পরিবারের কল্যাণকামিতা তার হাত দিয়ে অনেক বেশি প্রবৃদ্ধি লাভ করে, যেটা হয়তো একজন নারী অনেক ভালো পারে। আমি সংকটকালে কাজে সংকটকালে আমরা যখন দেখব যে নারীরাই নেমেছে বা নারীরা আগে থেকেই কাজে ছিল, তারপর সে সংকটে পড়েছে, তখন কিন্তু পরিবারের জন্য ব্যয় করতে সে চেষ্টা করে, যদিও এটা তার জন্য ফরজ নয়। মানে ইসলামের দৃষ্টিতে কি এই সংকটকালীন হোক যেটাই হোক, কোনো কিছুর জন্য ব্যয় বহন করা কিন্তু তার জন্য আপনি বলছেন এটা ফরজ না, তখন নারীর জন্য এটা কি হবে, মানে এই যে আমলের দিক থেকে এটা কি হবে? এটা তার জন্য তখন সওয়াবের হবে এবং সে অনেক কল্যাণ পাবে আল্লাহর কাছে। এবং আমরা এখন ঢাকা শহর কেন, যে কোনো উন্নয়নশীল এবং উন্নত বিশ্বের যে কোনো শহরে যদি তুমি যাও, দেখবে স্বামী স্ত্রী উভয় মিলে কাজ করতে হচ্ছে, টিকে থাকা কঠিন। যেমন ধরো তাদের সন্তান আছে, সন্তানকে একটি ভালো স্কুলে দিবে, ওই স্কুলে দেওয়ার জন্য দুজনেই সেখানে অর্থ শেয়ার করতে হচ্ছে, কারণ ওই ভালো স্কুল তাহলে পারবে না। কাজে এটা তাদের নিজেদের এখন যেটা নারীর কাজ করাটা আসলে বিলাসিতা না, এখন অনেকটা নিড হয়ে গেছে, মানে শহরের মতো জায়গাগুলোতে করে নিড হয়ে গেছে। আমার একটা প্রশ্ন থেকে গেল, দুই আপার কাছেই করি, সেটা হচ্ছে যখন আমি আমার ব্যয়ভারটা বাড়ালাম, আমি গ্রাম ছেড়ে শহরে আসলাম, তখন কিন্তু নারীর যে খরচটা বাড়লো, এটাকে কোনোভাবে দায় দায়িত্ব নারীর উপর বর্তায় কিনা, ইসলাম কি বলে ব্যাপারে? না, দায় দায়িত্ব তো ওইভাবে আসবে না। ইসলামের দৃষ্টিতে যেটা হচ্ছে যে কোনো ধরনের ভরণ পোষণের দায়িত্ব বা সন্তানের ভরণ পোষণ কোনো কিছুই নারীর উপর নেই, কিন্তু নারী যদি অর্থ থাকে তাহলে সে কিন্তু দয়া পরবশ হয়ে সব জায়গায় সে কিন্তু ব্যয় করে। এবং আমি এখানেই বলতে চাচ্ছি যে জীবনের মান উন্নয়নের জন্য নারীটি যখন চাইবে সে কিন্তু তখন কন্ট্রিবিউট করে, এমন নয় যে স্বামীর সাথে সে তখন সমস্যা করে। এটা মনে হয় যে একজন নারীকেও পাওয়া যাবে না যে সে ইনকাম করছে কিন্তু তার সংসারে ব্যয় করছে না, মানে টাকা আছে কিন্তু একেবারে কৃপণের মতো চলছে, এমন পাওয়া যায় না। সন্তানের যখন প্রয়োজন হচ্ছে, স্বাভাবিক খরচ হয়, অসুস্থতা হচ্ছে, বা স্বামীর পরিবারের অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামীর পরিবারের কারোর জন্য প্রয়োজন, সেখানে কিন্তু নারী এগিয়ে আসছে, স্বাচ্ছন্দ্যে সে খরচ করছে। সেই প্রশ্নে যদি আসি, আমি এখানে একটি হাদিসটা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে যে দারিদ্র্যের অভিশাপ থেকে তিনি পানা চেয়েছেন। কাজে এই দারিদ্র্য যেন না আসে, নারীটি কিন্তু মনে প্রাণে বুঝে, যে পুরুষরাও বুঝেন কিন্তু নারীরা অনেক বেশি খুব সম্ভবত এই জায়গায় চিন্তা করতে পারে, যেহেতু তারা মা হন, যে ওই অভিশাপ থেকে আমরা পানা চাইব। এবং দারিদ্র্য ঈমানের জন্য হুমকি। কাজে এই কারণগুলো যখন চলে আসবে একটি পরিবারে, তখন কিন্তু আমরা অবশ্যই দারিদ্র্যের মধ্যে যেতে চাইবো না। এবং আরেকটি কথা তুমি এখানে উল্লেখ করেছো যে গ্রাম থেকে যখন শহরে আসে, আমরা ইচ্ছাকৃতভাবেই কিন্তু এখানে চয়েস রেখেছি, আমরা বেশি খরচের দিকে চলে যাচ্ছি। কিন্তু গ্রামেও হয়েছে কি, কথা বললে দেখা যায় যে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই, তখন হয়তো সন্তানদের নিয়ে আসতে হয় কষ্ট করে ঢাকা শহরে। আমি এর সাথে অ্যাড করি, গ্রামে হলো মানে নগদ ইনকামের সুযোগটা কিন্তু গ্রামে কম, কারণ সবাই যে খুব মানে বাই চয়েসে আসছে, নট দ্যাট বাই ফোর্সও, পুশ ফ্যাক্টর এখানে কাজ করছে যে তাকে শহরে আসতে মানে গ্রামে অনেক সময় নিরাপদে থাকাটাও কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে। তারপরে তার ইনকাম সোর্সটা ওখানে কম হচ্ছে, বাড়তি সুযোগ সুবিধা সেগুলো গ্রামে নাই। কাজেই এখানে গ্রাম থেকে শহরে আসার ক্ষেত্রে কিছু পুশ ফ্যাক্টরও কাজ করছে, যে যার কারণে একটা ব্যক্তি তাকে মাইগ্রেশন করে শহরে চলে আসতে, এবং শহরে যখন সে আসছে, শহরের যে অর্থনীতির যে গতিশীলতা শহরে আছে, অথবা শহরের যে লাইফ এক্সপেন্ডিচারে যে পরিমাণে অর্থটা লাগবে, সেটা কিন্তু একজন পুরুষ এককভাবে সে অনেক সময় বহন করতে পারছে না। তখন কিন্তু নারীকে বাধ্য হতে হচ্ছে তার সংসারটাকে টেনে নেওয়ার জন্য কাজের সাথে ইনভলভ হতে। তো সেই ক্ষেত্রে নারীর এই যে কর্মে যোগ দেয়া, এটা কিন্তু এটা সমাজের দাবি এবং সময়ের দাবি, পরিবারের দাবি এবং কল্যাণ কামনা করেই কিন্তু সে কাজটি করছে। যেমন আমি দেখেছি হয়তো অসুস্থ হয়েছে, তখন কিন্তু ওরা শহরে আসে চিকিৎসার জন্য, যখন জটিলতা হয়, তখনও কিন্তু একটা আমি বলবো এটা পারিবারিক সংকট, তখন কিন্তু ওখানে স্ত্রী মা যারাই আছে সবাই কিন্তু কন্ট্রিবিউট করতে থাকে ওই পুরুষটির জন্য। হ্যাঁ, এটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে শহরে এমনি এমনি হয়তো আসে না। এবং আমরা যদি মৌখিকভাবে একটু কথা বলি, যারা ওই যে আমি বলবো মানবেতরভাবেই তারা জীবনযাপন করে, একটি রুমের হয়তো ভাড়া তারা 6,000-6,500 এরকম দিতে হয়।
বাথরুমও শেয়ার্ড, কিচেনও শেয়ার্ড, চুলাও, তাও আবার চুলা কম সময়ের জন্য, গ্যাসও থাকে না। তো আমি তখন চিন্তা করি যে এত কষ্ট করে ওরা যে রয়েছে প্রত্যেকটির পিছনে কারণ আছে। কেননা স্বামী হয়তো রিক্সা চালায় যেই টাকাটা আনে সে আবার বাইরে খেলে যে খরচটা, অর্থাৎ এখানে যদি নারী অংশগ্রহণ করতে অনেক সময় আসলে একটা সময় পরে তো নারী অনেক সময় বেকার হয়ে কাজ করে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বাচ্চাদেরকে আমরা সময়েরও প্রায় শেষ প্রান্তে একটু ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। আপনার কাছে আসি। আপা তো অনেক কিছু সুন্দর করে বলেছেন আমাদেরকে যে আমরা প্রয়োজনের তাগিদে আমাদের নারীরা যেন অর্থনীতিতে যোগদান করি, এবং যারা করেছে তাদের আসলে বিভিন্ন জায়গায় প্রয়োজন ছিল। কিন্তু যখন নারীর হাতে অর্থ আসছে, আপনিই বলেছেন একটু আগে দক্ষতা না থাকলেও নারীরা যেন আসে। অবশ্যই একটু আগে আপনি বলেছেন নারীর হাতে যদি অর্থ আসে, নারী খুব সুন্দরভাবে সেটা খরচ করে। হ্যাঁ, খুব সুন্দরভাবে খরচ করে। সেই জায়গা থেকে নারীর যে খরচ, সেটার উপর কি কারো নজরদারি কিংবা খবরদারির সুযোগ আছে কিনা সংক্ষিপ্তভাবে আমাদের দর্শকদের জন্য আমি একটু বলি। যেহেতু এটা ইসলামের সাথে জড়িত একটা অনুষ্ঠান, সেখানে কিন্তু ইসলামের সূরা আন-নিসা যদি আমরা 32 নম্বর আয়াতের মর্মার্থের দিকে যাই, তাহলে আমরা দেখব যে ওখানে কিন্তু নারীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে তার ইনকামের এবং ইনকাম খরচ করার। ওখানে কিন্তু কারোর খবরদারি নজরদারির এই বিষয়গুলো কিন্তু সেইভাবে আসে না। আবার আমি যেহেতু সমাজের বিজ্ঞানের মানুষ, তো আমার আবার এখানে দেখা চলে আসছে আমাদের সামাজিক প্রেক্ষাপটটা। এখানে নজরদারি করার কিন্তু কারো ওইভাবে এখতিয়ার নাই। সে স্বাধীনভাবে সে যেমন খরচ করতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের নারী সমাজ যারা নগদ অর্থ উপার্জন করছে, তারা আসলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা আসলে স্বাধীনভাবে খরচ করতে পারে না। আসলে বিশেষ করে যদি আমরা একটু গার্মেন্টস শ্রমিকদের কথা, আমরা যেহেতু সমাজ বিজ্ঞানের মানুষ, আমাদের অনেক স্টাডি করা হয়। আমাদের দেশে কিন্তু একটু বড় একটি অংশ শ্রমিক এবং গার্মেন্টস শ্রমিক, এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ আমাদের গার্মেন্টস কর্মী বোনেরা তারা আসলে স্বাধীনভাবে তার অর্থটাকে খরচ করতে পারে না। তার হাজব্যান্ড লাইক ফিগার যারা আছে তারা এই মূলত তাকে কন্ট্রোল করছে। অনেক সময় হাজব্যান্ড না চাইলেও নারী স্বেচ্ছায় দেখা যায় সমস্ত টাকা পরিবারের মধ্যে খরচ করছে। হ্যাঁ, পরিবারের মধ্যে খরচ করছে, এটা তো তার ইচ্ছা যে সে কোথায় খরচ করলো, কিন্তু টাকাটা কন্ট্রোল করছে। যে বেতনটা পেয়ে যেদিন বেতন দিল, বেতনটা নিয়ে বাড়িতে গেল, পুরো টাকাটা স্বামীর হাতে তুলে দিতে হচ্ছে। এরকম ঘটনাও কিন্তু আছে যে সে কষ্ট করছে, অমানবিক কষ্ট করে টাকাটা উপার্জন করছে, বাট টাকাটা তাকে দিয়ে দিতে হচ্ছে। তার স্বামীর কাছে স্বামী নির্ধারণ করছে যে সে কোথায় খরচ করবে কি করবে না। তাই এই জায়গাটা আসলে দুঃখজনক একটা বিষয়। আমরা সময় এই স্বাধীনতাটা নারী অনেক ক্ষেত্রেই পাচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে একটু যদি মিডিল ক্লাসের দিকে যায়, যেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যার প্রত্যেকের সম্মানের ব্যাপারে খুব সচেতন, তারা আবার এই জায়গাগুলোতে হয়তো সচেতনভাবেই তারা এই বিষয়গুলোতে ইনভলভ হচ্ছে না, তাকে স্বাধীনতা দিচ্ছে যে না দিচ্ছে খুব কম সংখ্যক হয়তো বা। আপা যদি দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়ে কিছু বলতে চান, 1 মিনিটে। আমি 1 মিনিটে শুধু দুটো কথা বলবো। একটি হলো নারীর দক্ষতা যোগ্যতা থাকলে সে যেন পেশায় আসে, সে কিছু যেন সমাজকে দেয় যেভাবে হোক। সেটা অনলাইন বিজনেসও হতে পারে, অনলাইন কনসালটেশনও হতে পারে। এখানেও একটি প্রশ্ন কি 1 মিনিটে, সেটা হচ্ছে আপনি দায় দায়িত্বকে সামাজিক দায় দায়িত্ব সহ ইনক্লুড করছেন। হ্যাঁ, নারী যে দায় দায়িত্ব, নারীর দায় দায়িত্ব সহ সে তো বাসায় বসেও অনলাইনে আজকাল কনসালটেন্সি হয়, সেটা হতে পারে। আর দ্বিতীয়ত ওনার ইয়েতে আমি একটু অ্যাড করব যে এমন হতে পারে যে কোনো মা বা কোনো বোন লেখাপড়া জানে না, সে ব্যাংকে কিছু টাকা রাখবে বা ইনভেস্ট করবে, তখন কিন্তু কোনো হয়তো পুরুষ ভাইয়ের নজরদারি বা কোনো সাহায্যের প্রয়োজন হতে পারে। তখন সততার সাথে সে কিন্তু তাদেরকে তখন সেই দায়িত্বটা পালন করতে হবে। কারণ হয়তো লেখাপড়াও জানে না, টিপসই দিতে হয়, ব্যাংক থেকে কি বললো ওটা বুঝতে পারছেন না। হ্যাঁ, তখন কিন্তু একটা নজরদারির মতো যেটা আমরা বলছি সহযোগিতা, হ্যাঁ একটা সহযোগিতা লাগতেই পারে, যেটা নজরদারি মনে হতেও পারে। হ্যাঁ, বাট সেটার দরকার আছে অনেকের জন্য দরকার আছে। খুব সুন্দর একটা আলোচনা হচ্ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে আপা। ধন্যবাদ নাসিমা আপা, সে সাথে ধন্যবাদ জানাচ্ছি সাবিনা আপাকেও। সুপ্রিয় দর্শক, সময় সংক্ষিপ্ততার কারণে শেষ করব, কিন্তু যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, আমরা নারীরা ভাবছি আমাদের তো দায় দায়িত্ব নেই, তাই এই অর্থনৈতিক লেনদেনে আমরা খুব একটা জড়িত হব না। কিন্তু আপার কথা থেকে বা এই আপার কথা থেকে যে সমাজের যে বিষয়টি আছে, অর্থনীতিতে না সমাজে ভূমিকা রাখার জন্য হলেও এই অর্থনীতির সাথে আমাদের যুক্ত হওয়া প্রয়োজন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।